হাই স্মার্ট স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট টিউটোরিয়াল হাব। আমি আজহারউদ্দিন হালদার তোমাদের সঙ্গে রয়েছি। আজকের এই ক্লাসটা প্রধানত কিন্তু নবম শ্রেণীর জীবন বিজ্ঞান ক্লাস। তোমরা সবাই জানো, আমরা এর আগেও ঘোষণা করেছি যে আমাদের স্মার্ট টিউটোরিয়াল হাব আমাদের যে অফলাইন প্রতিষ্ঠান রয়েছে তার সঙ্গে সঙ্গে এবছর থেকে কিন্তু আমরা অনলাইনে সমস্ত বিষয়ের সমস্ত চ্যাপ্টারের কন্টেন্ট আপলোড করতে থাকবো। আশা করছি তোমরা অনেক অনেক ভালো রেজাল্ট করবে। কিন্তু আমরা চাইছি এবছর থেকে নতুন ভাবে একটা কিছু শুরু করতে এবং নতুন ভাবে সুন্দরভাবে একসঙ্গে পড়াশোনা করার জন্য। তো আমাদের সেন্টারে এখন আমাদের অ্যাডমিশন চলছে। যারা যারা অ্যাডমিশন নিতে চাও চটপট আমাদের সেন্টারে চলে এসো। এবার যাদের মনে হচ্ছে যে কেমন ভাবে আমরা পড়াই বা আমাদের সিস্টেমের সঙ্গে তুমি মানিয়ে নিতে পারবে সেটা দেখার জন্য আমাদের এই ডিসেম্বরের 15 তারিখ থেকে কিন্তু আমরা ডেমো ক্লাস শুরু করছি। সেই ডেমো ক্লাসগুলো একদম বিনামূল্যে এখন থেকে নিয়ে আর জানুয়ারির 1 তারিখ পর্যন্ত তোমরা এসে ডেমো ক্লাসগুলো করো এবং ভালোভাবে দেখো কেমন ভাবে আমরা পড়াই বা কেমন ভাবে আমরা কি কি অ্যাপ্রোচ করছি তোমাদেরকে। সেগুলো দেখার পর যদি তোমার ভালো মনে হয় তাহলে আমাদের এখানে অ্যাডমিশন নাও। আমাদের এখানে প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার্স রয়েছেন, বিভিন্ন সাবজেক্টের একাধিক টিচার্সও রয়েছেন। তাদের ক্লাসগুলো তোমরা করো। অনলাইনে এরকম প্রচুর কন্টেন্ট তোমরা পেয়ে যাবে খুব শীঘ্রই। সেগুলো দেখো মন দিয়ে এবং অফলাইন আমাদের ক্লাস করতে চলে এসো। যারা অন্য অন্য জেলা থেকে দেখছো তারাও আমাদের ক্লাসগুলো করতে পারো নিয়মিতভাবে। আমরা অনলাইন মাধ্যমে এখন থেকে উপলব্ধ থাকবো। অনলাইনেও আমরা তোমাদের জন্য টিউশন প্রোভাইড করব। তো যারা যারা আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তারা কি করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিতে হবে যাতে আমাদের সমস্ত ভিডিওর আপডেট তোমাদের কাছে পৌঁছে যায়। আর কোন কোন সাবজেক্ট তোমাদের বেশি ভালোভাবে ক্লাস করালে ভালো হয় সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবে। আমাদের জীবন বিজ্ঞান বিষয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা রয়েছেন পারুল বারিক মহাশয়া। আমি তাকে ডেকে নেব আজকের ক্লাসটা কন্টিনিউ করার জন্য। সে তোমাদের সঙ্গে ক্লাসটা কন্টিনিউ করবে। তাহলে সবাই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করছো। আর যারা যারা অনলাইন ডেমো ক্লাস করতে চাইছো আমাদের স্ক্রিনে দেওয়া নম্বর থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমাদের সেন্টারে চলে এসো, যার ঠিকানা হচ্ছে যুগদিয়া জব্বার ডাক্তারখানার মোড়, যেটা তুমি মগরাহাট স্টেশন এবং হোগলা স্টেশন যে কোনো একটা স্টেশন থেকেই আসতে পারো। হোগলা স্টেশন থেকে আসলে ওখান থেকে টোটোতে মাত্র 5 মিনিটের রাস্তা। আর মগরাহাট থেকে এলে চরণ বা বাংলার মোড়গামী যে সমস্ত অটো রয়েছে সেখানে বললেই হবে যে যুগদিয়া জব্বার ডাক্তারখানার মোড়ে যাবো। তাহলে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সরাসরি অফলাইনে। আর যারা যারা অনলাইন ক্লাস করছো তারা কিন্তু কমেন্টে জানাবে। আর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সেখান থেকে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করো এবং আমরা হোয়াটসঅ্যাপ নম্বর দিয়ে দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে তোমরা তোমাদের নির্দিষ্ট ক্লাসের গ্রুপে জয়েন করে যাও। তাহলে আর কথা বাড়াবো না, আজকে আমরা সরাসরি আমাদের ক্লাসে চলে যাব। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে থেকে তোমাদের জীবন বিজ্ঞানের নতুন ক্লাস শুরু হচ্ছে। মন দিয়ে ক্লাসগুলো দেখো, মন দিয়ে ক্লাসগুলো করো, ঠিক আছে? ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আচ্ছা, আমরা আজকে একটু সিলেবাসটা দেখে নিই প্রথমে, তারপরে স্টার্ট করছি। হ্যাঁ, তোমাদের 9 এর সিলেবাসে রয়েছে প্রথমে যে ইউনিটটা রয়েছে তাতে রয়েছে জীবন এবং তার বৈচিত্র্য। হ্যাঁ, জীবন এবং তার বৈচিত্র্যের মধ্যে রয়েছে অনেকগুলো পার্ট রয়েছে, সেগুলো আমরা কিছুদিনে শেষ করব। তারপরে রয়েছে জীবন সংগঠনের স্তর, এগুলো নাম্বার ডিভিশন রয়েছে, সেগুলো তোমরা বোর্ডে দেখতে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে রয়েছে জৈবনিক প্রক্রিয়া, তারপরে রয়েছে জীববিদ্যা এবং মানব কল্যাণ এবং পরিবেশ এবং তার সম্পদ। প্রথম তোমাদের যে সামেটিভটা হবে, ফার্স্ট সামেটিভ, সেই ফার্স্ট সামেটিভে তোমাদের কাজে লাগবে জীবন এবং তার বৈচিত্র্য এবং জীবন সংগঠনের স্তর। ঠিক আছে, আমরা কিন্তু আজকের থেকে শুরু করছি জীবন এবং তার বৈচিত্র্য। এই ক্লাসগুলো কন্টিনিউ তোমাদের চলবে, ঠিক আছে? আচ্ছা, তোমরা সবাই জানো যে সৌরজগতে অনেক গ্রহ রয়েছে, তাই না? ভূগোলে তোমরা কিন্তু অলরেডি পড়ে এসছো, 8-এ পড়ে এসছো, অনেক গ্রহ রয়েছে। তো সেই গ্রহের মধ্যে পৃথিবী এমন একটা গ্রহ যেখানে শুধুমাত্র প্রাণের উৎপত্তি কিন্তু হয়েছে, আর অন্য কোথাও হয়নি। তোমরা যেমন ভূগোলে পড়েছো তেমনি জীবন বিজ্ঞানেও তোমাদের পড়তে হবে যে কেমন করে জীবনের উৎপত্তিটা হয়েছে আমাদের এই পৃথিবীতে, সেটা কিন্তু কন্টিনিউ তোমাদের পড়তে হবে। আচ্ছা, এই যে জীবনের উৎপত্তিটা হলো, জীবনের উৎপত্তির ক্ষেত্রে এই উৎপত্তিটা নিয়ে কিন্তু আমাদের প্রাচীন কাল থেকে আমরা ভেবে ভেবে আসছি যে কি করে উৎপত্তি হয়েছে, তার এই ব্যাপারটা জানার জন্য সেটা কিন্তু আমরা প্রাচীন কাল থেকে জেনে জেনে আসছি, এখনো জানছি, পরেও জেনে যাব। প্রচুর জীবের উৎপত্তি হয়েছে, ঠিক আছে? এবার এখানে আমরা দেখবো যে জীব উৎপত্তি তো হয়েছে ঠিকই আছে, শুধুমাত্র তাই নয় যে শুধুমাত্র জীবের উৎপত্তি হয়েছে থেমে গেছে এরকমটা কিন্তু নয়। জীবের কিন্তু অনেকটা বৈচিত্র্য রয়েছে, প্রচুর প্রচুর জীব। দেখো, একটা কথা ভেবে দেখো, প্রথম থেকে আমাদের পৃথিবী যখন থেকে সৃষ্টি হয়েছে, যেমন জীবনের যেখান থেকে সৃষ্টি হয়েছে সেই থেকে শুরু করে এখন পর্যন্ত, হ্যাঁ, কত রকমের জীব আছে, প্রত্যেকে কিন্তু প্রত্যেকের থেকে আলাদা আলাদা। এত রকমের জীব বৈচিত্র্য কি করে হলো সেই পুরো ঘটনাটা তোমাদের এই চ্যাপ্টারে দেওয়া রয়েছে, ঠিক আছে? আমরা আস্তে আস্তে সব পড়বো। সেটা হলো জীবন এবং তার বৈচিত্র্য, ঠিক আছে? আচ্ছা, চলো। জীবন হচ্ছে একটা জীবদেহ। কি জীবদেহ হলো অ্যাকচুয়াল কিন্তু জীবদেহ কতগুলি জড় বস্তুর সমন্বয়ে কিন্তু গঠিত,
কি বললাম? জড় বস্তুর সমন্বয়ে কিন্তু জীবদেহটা গঠিত। এবার ভেবে দেখো, জড় বস্তু তো জড়ই ছিল, জীব আর জড়ের পার্থক্য যদি তোমাকে বলতে বলা হয়, তোমরা কিন্তু এমনিই পারবে যে জীবের কি কি বৈশিষ্ট্য আছে, জড়ের কি কি বৈশিষ্ট্য আছে, এমনিই পেরে যাবে। কিন্তু আমি যখন বলছি যে একটা অনেকগুলো জড় বস্তুর সমন্বয়ে একটা জীবদেহ তৈরি হয়েছে, জড় বস্তু তো কোনো মুভমেন্ট করতে পারে না, তার কোনো মানে জীবের মতো কোনো আচরণই তার নেই, কিন্তু জড় বস্তু যুক্ত হয়ে একটা যে সজীব বস্তু তৈরি হয়েছে, সেটা কিন্তু একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন, মানে জীব যে হয়েছে, জীব একটা নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের তৈরি হয়েছে কিন্তু, যাকে আমরা নাম দিয়েছি হচ্ছে জীবন। তাহলে জীবন কাকে বলছি? অবশ্যই করে জীবন তাকেই বলবো যার মধ্যে জীব হওয়ার জন্য যে বৈশিষ্ট্যগুলো থাকা উচিত বা থাকা দরকার সেগুলো সব রয়েছে। ঠিক আছে, এবার দেখবো যে এই জীবন হতে গেলে বা জীবদেহ হতে গেলে তার কি কি বৈশিষ্ট্য থাকা দরকার। প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রজনন করতে হবে। প্রজননে সক্ষম হতে হবে। প্রজনন কি? প্রজনন হলো পৃথিবীতে যত জীবের উৎপত্তি হয়েছে, প্রত্যেকটা জীবই চায় তার বৈশিষ্ট্য বা তার একটা কপি রেখে যেতে। তার জন্য তাকে কি করতে হয়? বংশ বিস্তার করতে হয়। কি করতে হয়? বংশ বিস্তার করতে হয়। এই বংশ বিস্তারটা করার প্রক্রিয়াটার নাম কি? প্রজনন। ঠিক আছে, তাহলে কি বললাম? জীব হতে গেলে অবশ্যই তাকে প্রজননে সক্ষম হতে হবে। হলো, প্রজননে যদি সক্ষম না হওয়া যায় তাহলে কিন্তু সেটা জড়র দলে পড়ে যাবে। তাহলে প্রজননে সক্ষম হতে হবে। এবার দেখবো এই জীব যে প্রজনন করছে, এই প্রজননটা কিন্তু 3 প্রকারের হতে পারে। 1 নম্বরে কি আছে? সেটা হচ্ছে অঙ্গজ জনন। অঙ্গজ জনন। 2 নম্বরে কি বলতে পারি? অযৌন জনন। অযৌন জনন। 3 নম্বরে কি বলতে পারি? যৌন জনন। যৌন জনন মানে কোন জীব যে জনন বা প্রজনন কার্য চালাবে সেটা এই 3 প্রকারের হতে পারে। অযৌন জনন কি? মনে করো তোমরা সবাই করেছো কিন্তু বাড়িতে, এখন শীতকালে তোমরা কত রকমের ফুল দেখতে পাও, বিশেষ করে গাঁদা ফুল গাছের কথা ভাবো বা জবা গাছের কথা ভাবো। আমরা কি করি? গাছের ডালটা এনে, সুন্দর লেগেছে যে হ্যাঁ এই জবাটা বা এই গাঁদাটা সুন্দর লেগেছে, গাছের ডাল এনে বাড়িতে বসাই, তাই না? এই গাছের ডাল এনে তুমি বসিয়ে দিয়েছো, সেখান থেকে একটা নতুন গাছের উদ্ভব হয়েছে, নতুন গাছ তৈরি হয়ে গেছে। ওই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে অঙ্গজ জনন। মানে কোন গাছের অঙ্গ থেকে যদি একটা উদ্ভিদ জন্মায় বা নতুন গাছ জন্মায়, সেক্ষেত্রে আমরা বলবো অঙ্গজ জনন। আচ্ছা, অযৌন জনন কি? অযৌন জনন হচ্ছে কোনো একটা জীব সে যা আছে, তার যা কোষ আছে সেই কোষের হাফ করে দিয়ে 2টো কোষ তৈরি করলো। একটা কোষ ছিল সেখান থেকে 2টো ডিভাইড করে দুটো একই রকমের কোষ তৈরি করে ফেললো। ঠিক আছে, যা ছিল সেইটার হাফ করে দিয়ে 2টো কোষ তৈরি করে ফেললো। এটা হচ্ছে অযৌন জনন। কারা করে? তোমরা নাম শুনেছো, অ্যামিবা করে। অ্যামিবা অযৌন জনন সম্পন্ন করে। আর যৌন জনন কারা করে? যৌন জননের ক্ষেত্রে কিন্তু 2টো জনন কোষের দরকার। 2টো জনন কোষ দরকার। 2টো জনন কোষ কি? একটা হচ্ছে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। এই 2টো জনন কোষের দরকার হয় যৌন জনন করার ক্ষেত্রে। এই 2টো জনন কোষ কি করে? এই 2টো জনন কোষ যুক্ত হয়ে জাইগোট তৈরি করে, আর যে জাইগোটটা পরবর্তীকালে বিভাজিত হয়ে আমাদের একটা দেহ তৈরি করে, জীব দেহ তৈরি করে। বোঝা গেল? এইটা হচ্ছে যৌন জনন। তাহলে জীব হতে গেলে তার প্রধান যে বৈশিষ্ট্যটা থাকা উচিত সেটা হলো অবশ্যই তাকে প্রজননে সক্ষম হতে হবে। বোঝা গেল? নেক্সট কি আছে? উত্তেজনায় সাড়া দিতে হবে। উত্তেজনায় সাড়া প্রদান করতে হবে। মানে কি? তুমি যদি কোনো একটা চেয়ার, টেবিল, বইকে টাচ না করো, একটা জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে না যাও, হ্যাঁ, তাহলে কিন্তু সে কিন্তু যাবে না, সে কিন্তু ওখানেই থাকবে। বা তুমি যতই কোনো জড় বস্তুকে মারো, ধরো, যাই করো, সে কিন্তু রেসপন্স করবে না। করবে কি? করবে না। কিন্তু সে যদি কোনো সজীব বস্তু হয়, সে যদি কোনো জীব হয়, তাহলে কিন্তু অবশ্যই করে উত্তেজনায় সাড়া দেবে। প্রাণীর ক্ষেত্রে বলো, আমরা যা কানে শুনি, দেখি, চোখে দেখি, আমাদের যদি কেউ টাচ করে তাহলে আমরা বুঝতে পারি, রেসপন্স করি, তাই না? পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করার জন্য আমরা রেসপন্স করি। আবার উদ্ভিদের ক্ষেত্রে বলো, তোমরা জানো লজ্জাবতী গাছ সবাই দেখেছো তোমরা, টাচ করলেই তারা মরে যায়, তাই না? তাহলে তারা কি করছে? টাচ করার সাথে সাথে কিন্তু তাদের পাতাগুলো মুদে যাচ্ছে। এবার সেক্ষেত্রে কি হচ্ছে? সে কিন্তু উত্তেজনায় সাড়া দিচ্ছে। গাছও দেয়, আমরা জানি যে আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি যে গাছও কিন্তু উত্তেজনায় সাড়া দিতে পারে, প্রাণীর মতো করে উদ্ভিদও দিতে পারে, তাই না? তাহলে উত্তেজনায় সাড়া দেওয়া হচ্ছে জীবের আরো একটা ধর্ম। আর কি কি রয়েছে? আর রয়েছে বিপাক। 3 নম্বরে রয়েছে কি? বিপাক। দেখো,
আমরা যত জীব আছি সবার কিন্তু বেঁচে থাকার জন্য কি চাই? শক্তি চাই, তাই না? কি চাই? শক্তি চাই। এই শক্তি এবার আসে কোথা থেকে? খাবার খেতে হবে। আমরা সবাই খাবার খাই, তো খাবারটা খাই কেন? শক্তি পাওয়ার জন্য। আর এই যে খাবার খাই, সেই খাবারটা খাদ্যনালীতে যায়, পরিপাক হয়, পরিপাক হওয়ার ফলে একটা সরলতম খাবারে পরিণত হয়। সেই সরলতম খাবারগুলো যায় কোথায়? রক্তবাহে যায়। রক্ত তাদেরকে বাহিত করে নিয়ে গিয়ে আবার কোথায় চলে গেল? কোষের মধ্যে চলে গেল। এবার কোষের মধ্যে নিয়ে গিয়ে যে যার যেমনটা দরকার, যা যা মেটেরিয়াল দরকার সবই কিন্তু রক্তের মধ্যে থাকে। রক্ত সবাইকে বহন করে নিয়ে যায়। যে যে কোষের যা যা দরকার সবাই কিন্তু ওই রক্ত থেকে তুলে নেয়। বোঝা গেল? এবার কোষ ওগুলোকে নিয়ে কি করবে? কোষ ওগুলোকে নিয়ে কিছু রাসায়নিক বিক্রিয়া চালাবে, যাদেরকে আমরা বলি এই যে বিপাক। কিছু রাসায়নিক বিক্রিয়া চালাবে, যার ফলে শক্তি তৈরি হবে বা আরো অনেক কিছু তৈরি হবে। যে কোষের মধ্যে যা যা চলছে, মানে আমরা খাবার খেলাম, সেই খাবারের ছোট ছোট কণাগুলো রক্তবাহ বা বলতে পারো রক্তের মাধ্যমে পৌঁছে গেল কোথায়? কোষে। এবার কোষের মধ্যে, কোষের ভিতরে যে কাজকর্মগুলো চলছে তাকে আমরা কি বলছি? বিপাক। তাহলে একটা জীব হতে গেলে তাকে অবশ্যই বিপাক কার্য সম্পন্ন করতে হবে। বিপাক না হলে আমরা শক্তি পাবো না, আর শক্তি না হলে আমরা বেঁচে থাকবো কি করে, তাই না? আমরা বেঁচে থাকবো না। আচ্ছা, আর কি কি হতে পারে? আর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে? বৃদ্ধি হতে হবে। বলো, জড়র কি কখনো বৃদ্ধি হয়? তুমি যদি একটা টেবিল বা একটা চেয়ার 1 বছর রেখে দাও, সে কি আর 2টো বা 4টে তৈরি করতে পারে? পারে না। সে প্রজনন করতে পারে না, জড় মানে প্রজনন করতে পারে না। এবার জীব দেহ কি করে? জীব হতে গেলে তাকে অবশ্যই বৃদ্ধি পেতে হবে, বাড়বে সে। আমরা যেরকম ছোট ছিলাম, মনে করো কোনো একটা গাছের কথা ভাবো, তুমি যে চারা গাছটা বাড়িতে তোমরা সবাই গাছ লাগাও, তুমি আজকে যদি লাগাও তাহলে 1 সপ্তাহ 1 মাস পরে দেখছো সেটা বাড়ছে, বেড়ে বেড়ে অনেকটা বড় হয়ে গেল। একটা সময় দেখা গেল সে আকাশ ছোঁয়া হয়ে গেছে। আমরাও তাই, আমরা ছোট ছিলাম, একটা সময় শুয়েই থাকতাম, তারপরে হামাগুড়ি দিলাম, তারপরে আস্তে আস্তে বসতে শিখলাম, হাঁটতে শিখলাম, তারপরে এখন এত বড় হয়ে গেছি। তার মানে কি? আমরা ছোট থেকে বড় হয়েছি, মানে আমরা জীব দেহ, মানে তাকে অবশ্যই বৃদ্ধি পেতে হবে। বৃদ্ধি হচ্ছে জীবের একটা বৈশিষ্ট্য। হলো? আর কি হলো? আর হচ্ছে, আর আছে 5 নম্বরে বলতে পারি চলন গমন। চলন ও গমন মানে কি? জীব হতে গেলে অবশ্যই তাকে তার অঙ্গ প্রত্যঙ্গ নাড়তে হবে। জীব হতে গেলে যে তাকে একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতেই হবে এমন কোনো মানে নেই। আমরা সচক্ষে দেখতে পাই আমাদের উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদ কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে তারা অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতে পারে, চলন করতে পারে, তাই না? তাহলে উদ্ভিদ চলন করতে পারে, তেমনি আমরা চলনও করি, চলনের মাধ্যমে গমনও করি। প্রাণীরা যারা আছে, কিছু কিছু প্রাণী আছে যারা হচ্ছে গমন করতে পারে না, তোমরা সেটা পড়ে এসছো, স্পঞ্জ, সাগর কুসুম, এগুলো পড়ে এসছো। আবার কিছু কিছু উদ্ভিদ আছে যারা একটা জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, মানে গমন করতে পারে। ভলভক্স, ক্লামাইডোমোনাস, এগুলো রয়েছে। তার মানে কি? জীব হতে গেলে তাকে অবশ্যই চলন এবং গমনে সক্ষম হতে হবে। বোঝা গেল? ব্যাস। এবার তোমার রয়েছে, তার মানে এগুলো আমরা কি দেখে নিলাম? এগুলো প্রথমে জানলাম যে জীবন কি। আচ্ছা, জীবনের বৈশিষ্ট্যগুলো কি? এগুলো তোমাদের 2 বা 3 নম্বরে আসতে পারে, সেগুলো একটু দেখে নিও। এবার যেটা রয়েছে সেটা হলো গিয়ে জীব এবং জড়ের পার্থক্য কি। বলো, জীব এবং জড়ের পার্থক্য কি? জীব হতে গেলে এই বৈশিষ্ট্যগুলো তার থাকা চাই, তাই না? তাহলে জড় হতে গেলে নিশ্চয়ই এই বৈশিষ্ট্যগুলো থাকবে না। জীব প্রজননে সক্ষম হবে, জড় প্রজননে সক্ষম হবে না। জীব উত্তেজনায় সাড়া দিতে পারে, জড় উত্তেজনায় সাড়া দেবে না। আচ্ছা, বিপাক ক্রিয়া, জীব হতে গেলে সে তার কোষের মধ্যে বিপাক ক্রিয়া চলবে, তার কোষ থাকবে, বিপাক ক্রিয়াও চলবে। জড় হতে গেলে যে তার কোষ থাকে না এমন নয়, কোষ থাকে কিন্তু মৃত কোষ, সে বিপাক ক্রিয়া করতে পারবে না। জড়র বৃদ্ধি সম্পন্ন হয় না, জীবের বৃদ্ধি হয়। জড় বস্তু যে সে চলন বা গমন করতে পারে না, জীব পারে। এগুলোই পার্থক্য। তবে আমি বলে রাখি, পার্থক্য, যে কোনো পার্থক্য লেখার সময়, সেটা তুমি জীবন বিজ্ঞান বলো বা যে কোনো অন্য সাবজেক্টে বলো, পার্থক্য লেখার সময় তোমরা কিন্তু বিষয় সেটাকে সবসময় আলাদা করে নেবে। এখন থেকে চেষ্টা করো সবসময় পার্থক্য লেখার সময় ছক করে তার একটা বিষয় সেটাকে আলাদা করবে। এরকম একটা জায়গায় লিখবে এটা বিষয়, আর এইভাবে লিখবে যার পার্থক্য তুমি লিখছো। জীব এবং জড়র পার্থক্য আমরা এক্ষুনি বললাম, তো জীব এবং জড়র পার্থক্য বললাম, তাহলে এইভাবে লিখবে। তাহলে যখন তুমি বিষয় বলছো তখন তুমি 1 নম্বর এখানে লিখে দেবে কি বিষয়ে তুমি পার্থক্য লিখছো, সেটা জীব এবং জড়ের মধ্যে লিখে দিলে, দাগ টেনে দাও। 2 নম্বরে লেখো বিষয়, লেখো তার সম্পর্কে লেখো, ঠিক আছে? তোমার পার্থক্যগুলো কিন্তু এইভাবে লেখা প্র্যাকটিস করবে এখন থেকে। চলো এবার দেখবো, এবার তো আমরা জানলাম জীবন কি, জীবনের লক্ষ্য কি জানলাম। এবার একটা কথা মাথায় আসবে যে জীবন তো জানলাম, জীব দেহ তো জানলাম, বৈশিষ্ট্যও জানলাম, কিন্তু এদের উৎপত্তি হয়েছে কি করে? পৃথিবীর সৃষ্টির প্রথম থেকে এদের উৎপত্তিটা হলো কি করে, সেটা আমাদের জানতে হবে। মানে জীবনের উৎপত্তির বিষয়ে আমাদের কিছু জানতে হবে। আচ্ছা, প্রথম বলি,
আমরা তো ভূগোলে পড়েই এসেছি এগুলো, যে পৃথিবী একদম প্রথমে কেমন ছিল। পৃথিবী একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল না। সেটা কোথা থেকে তৈরি হয়েছিল? সেটা আমাদের সূর্য থেকে এই যে গ্রহগুলো আছে, এই গ্রহগুলোর সৃষ্টি হয়েছে। পৃথিবী তেমনি একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, তাই না? সেই তখন যখন এরকম পৃথিবী প্রথম অবস্থায়, তখন কিন্তু পৃথিবীতে টেম্পারেচার ছিল 5000 থেকে 6000 ডিগ্রি সেলসিয়াস। তার মানে কত ভাবো, এখন আমরা 40 ডিগ্রি সেলসিয়াসে হাঁপিয়ে যাই, তার মানে 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কেমন উষ্ণতা, তাহলে ভাবো। এই যে এত উত্তাপ বা এত তাপে বা এত উত্তাপে কোনো মৌল কিন্তু আলাদা আলাদা বা মুক্ত অবস্থায় থাকতে পারতো না, তারা যুক্ত অবস্থায় থাকতো। মানে কি, প্রথম অবস্থায় যারা ছিল তারা এই যে মনে করো হাইড্রোজেন এইভাবে থাকতো H2, তারপর মনে করো নাইট্রোজেন N2, এইরকম অবস্থায় থাকতো। কিন্তু প্রাথমিক অবস্থায়, পৃথিবীর প্রথম অবস্থায় কিন্তু কোনো মুক্ত অক্সিজেন কিন্তু ছিল না। অক্সিজেন যুক্ত যৌগ ছিল, কিন্তু কোনো মুক্ত অক্সিজেন না ছিল না। আচ্ছা, এইবারে দেখো আর কি ছিল, আর জলীয় বাষ্প ছিল, H2O, জলীয় বাষ্প, এগুলো সব ছিল। এবার যখন আস্তে আস্তে পৃথিবী ঠান্ডা হতে শুরু করার কারণ আছে, এই যে জলীয় বাষ্প ছিল, এই জলীয় বাষ্পগুলো আস্তে আস্তে ঘনীভূত হয়ে মেঘ সৃষ্টি করলো, সেখান থেকে বৃষ্টিপাত হতে শুরু করলো। এবার যখন বৃষ্টিপাত হচ্ছে, তার মানে কি, জল আসছে, পৃথিবীতে জলের উদ্ভব হলো। তাহলে উদ্ভব হলো কার? সমুদ্রে। এবার যখন সমুদ্র তৈরি হলো, এবার আস্তে আস্তে কি হচ্ছে, পৃথিবী তার তাপ রিলিজ করে করে ঠান্ডা হতে শুরু করছে। মানে যা ছিল এই 5000 থেকে 6000 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, এবার আস্তে আস্তে কি করছে, এই তাপটা কমে আসছে। যখন তাপ বা এই টেম্পারেচারটা কমে আসছে পৃথিবীতে, তখন দেখা গেল এই যে যে অজৈব যৌগগুলো, এগুলো যেগুলো বোর্ডে লেখা রয়েছে, এই অজৈব যৌগগুলো এগুলো আরো ঘনীভূত হয়ে হয়ে কিছু যৌগ গঠন করছে। ঠিক আছে, মনে করো যখন 1000 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসলো, যখন পৃথিবীর টেম্পারেচার 1000 ডিগ্রি তাপমাত্রায় চলে আসলো, তখন কি হয়েছে, তখন এই যৌগগুলো একে অপরের সঙ্গে যুক্ত হয়ে সরল যৌগ গঠন করছে। কেমন সরল যৌগ? সেটা হতে পারে তোমার সরল শর্করার উদাহরণ কি তোমরা সবাই জানো, কিন্তু সরল শর্করার উদাহরণ গ্লুকোজ, তাই না? আর কি হয়েছে, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, আর কি পিউরিন, পিরিমিডিন বেস, তোমরা পড়ে এসছো, পিউরিন বেস, পিরিমিডিন বেস, দেখবো এগুলো দিয়ে কি তৈরি হয়। প্রাথমিক অবস্থায় মানে পৃথিবীর টেম্পারেচার যখন আস্তে আস্তে কমতে থাকলো, তখন এই জিনিসগুলো, এই আগের অজৈব যৌগগুলো যুক্ত হয়ে এগুলো তৈরি হতে শুরু করলো। ঠিক আছে, যখন টেম্পারেচার আরো কমতে থাকলো, তখন কি হলো, এই সরল শর্করা, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, এইগুলো থেকে একটু জটিল কিছু তৈরি হতো। মানে আরো কমপ্লেক্সিটি বেড়ে যাচ্ছে, যত পৃথিবীর তাপমাত্রা কমে যাচ্ছে, তত কিন্তু কমপ্লেক্সিটি, মানে এই যে মৌলগুলো বা এই যে যৌগগুলো আছে, এই যৌগগুলোর কমপ্লেক্সিটি কিন্তু আরো বেড়ে যাচ্ছে। তার মানে কি, ছিল সরল শর্করা, এবার আস্তে আস্তে হচ্ছে কি জটিল শর্করা। জটিল শর্করা আসলো, অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে কি তৈরি হলো, অ্যামাইনো অ্যাসিড গুলো জুড়ে জুড়ে তৈরি হলো প্রোটিন। ফ্যাটি অ্যাসিড গুলো জুড়ে জুড়ে কি তৈরি হলো, ফ্যাট। পিউরিন, পিরিমিডিন বেস, এগুলো জুড়ে জুড়ে কি তৈরি হলো, নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড আমরা সবাই জানি, পড়ে এসেছি, এইটা পড়ে এসেছি। নিউক্লিক অ্যাসিড মানে কি, ডিএনএ আর আরএনএ নিউক্লিক অ্যাসিড বলি, তাই না? এইগুলো এবারে এই যে জিনিসগুলো ছিল, এবার সেই সময় তো 1000 ডিগ্রি টেম্পারেচার মানে যথেষ্ট বেশি, সমুদ্রের জলও বেশ উত্তপ্ত, আর তার মধ্যে এই জিনিসগুলো মিশে মিশে আছে। এই জিনিসটাকে একজন বিজ্ঞানী, যার নাম হ্যালডেন, নাম কি, হ্যালডেন, অন্যরকম বলে ফেলো না আবার, হ্যালডেন। ওই হ্যালডেন বিজ্ঞানী, উনি হচ্ছে এই গরম মানে সমুদ্রের এই উত্তপ্ত জলের মধ্যে এই যে জিনিসগুলো মিশে আছে, উনি ওইটাকে নাম দিয়েছেন গরম তরল স্যুপ। কি নাম দিয়েছেন বিজ্ঞানী হ্যালডেন? কি নাম দিয়েছেন? গরম তরল স্যুপ। গরম তরল স্যুপ কে নামকরণ করেন? হ্যালডেন। হ্যালো, এইবারে এটা তো গেল, এটা একটা প্রাথমিক পর্যায়ে গেল, প্রথম অবস্থায় কি ছিল, বা তারপরে এই যে পুরো ঘটনাটা ঘটলো, এটা আমরা আস্তে আস্তে দেখবো যে এটাকে বলা হয় কেমোজেনি।
কেমোজেনি। মানে কেমোজেনি মানে কি, এই অজৈব বস্তুগুলো আস্তে আস্তে কমপ্লেক্সিটি বাড়িয়ে একটা জটিল জৈব তৈরি করেছে, জটিল যৌগ তৈরি করেছে, হলো এটাকে বলা হয় কেমোজেনি। আচ্ছা, এবারে আসবো, এই যে নিউক্লিক অ্যাসিড পেয়ে গেলাম, এবার দুজন বিজ্ঞানীর নাম বলবো, ওপারিন এবং বিজ্ঞানী ওপারিন এবং হচ্ছে সিডনি ফক্স, দুজন বিজ্ঞানী। এবার হলো সবই তো আসলো, এবার হচ্ছে আমাদের গল্প আসবে যে প্রথম কোষ তাহলে কি করে তৈরি হলো। জানলাম যে এই জিনিসগুলো এসছে, তাহলে প্রথম কোষ কাকে বলবো, সেইটা নিয়ে বলতে গিয়ে বিজ্ঞানী ওপারিন বলেছেন এই যে তোমার প্রোটিন পেলে, ফ্যাট পেলে, তারপরে কার্বোহাইড্রেট পেলে, এই জিনিসগুলো যুক্ত হয়ে একটা স্ট্রাকচার তৈরি করেছে। কেমন বলেছেন, প্রোটিন কি লিখছি, প্রোটিন কার্বোহাইড্রেট আর ফ্যাট, এইগুলো জুড়ে একটা কোলয়েড আকার তৈরি করেছে। এই যৌগগুলো জুড়ে জুড়ে একটা কোলয়েড আকার তৈরি করেছে, যার উপরে কিনা এক দ্বিস্তরীয় আবরণ রয়েছে। আমরা পড়েছি যে কোষ হতে গেলে কোষের দ্বিস্তরীয় আবরণ আছে না, কোষ পর্দা, এই কোষ পর্দার মতো দ্বিস্তরীয় আবরণ রয়েছে কার, এই যে আমাদের ওপারিন যেটাকে বলেছেন, যার নাম দিয়েছেন কোয়া সার্ভেট, কোয়া সার্ভেট। তাহলে কোয়া সার্ভেট, উনি ওপারিন, কোয়া সার্ভেট মতবাদটা কে দিয়েছেন, ওপারিন। ওপারিন কি বলেছেন যে কোয়া সার্ভেটই প্রথম কোষীয় জীব, মানে কি এ নাকি কোষের মতো আচরণ করছে। একই রকম ভাবে সিডনি ফক্স বলেছেন যে না, সব ঠিক আছে, কিন্তু এটা কিন্তু শুধুমাত্র প্রোটিন যুক্ত হয়ে কোলয়েড আকারে তৈরি করেছে, আর যার পর্দাটা অর্ধভেদ্য। আমরা জানি আমাদের জীবদেহের কোষের যে কোষ পর্দা আছে সেটা অর্ধভেদ্য পর্দা না, সেই রকম একটা স্ট্রাকচার নাকি তৈরি হয়েছিল। এটাকে নামকরণ করেছিলেন মাইক্রোস্ফিয়ার। কে নামকরণ করেছিলেন, সিডনি ফক্স। হলো। তাহলে এখানে কিন্তু আমরা তিনটা জিনিস জানলাম, গরম তরল স্যুপ কি, এটি কোন বিজ্ঞানী বলেছিলেন, গরম তরল স্যুপের কথাটা হ্যালডেন বলেছিলেন। কোয়া সার্ভেট বলেছিলেন কে, কোয়া সার্ভেট বলেছিলেন হচ্ছে ওপারিন হলো। আর মাইক্রোস্ফিয়ার মডেলের কথা কে বলেছিলেন, সিডনি ফক্স। মানে এগুলোই প্রথম কোষীয় জীব নাকি, এটা ওনারা বলে গিয়েছিলেন। তো এবার বলো, কোষ হতে গেলে তোমরা এইটা পড়ে এসছো, এইটা আলাদা করে কোষ পড়ে এসছো, এখানেও পড়বে। কোষ হতে গেলে আমরা দেখেছি কোষের মধ্যে নিউক্লিয়াস থাকে না, নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ অথবা আরএনএ থাকে। তো তাহলে কোষ হতে গেলে অবশ্যই থাকে তার মধ্যে ডিএনএ এবং আরএনএ থাকতে হচ্ছিল, তাই না। তাহলে এখানে ডিএনএ কোথায়, আরএনএ কোথায়, কিছুই তো নেই, মানে নিউক্লিক অ্যাসিড আসছে। তার জন্য বলা হয়েছে, এরপরে একদম আলটিমেট যে সিদ্ধান্তে যাওয়া গেল সেটাতে বলা হয়েছে যে এই কোয়া সার্ভেট এবং মাইক্রোস্ফিয়ার এদের সাথে নিউক্লিক অ্যাসিড যুক্ত করে যে স্ট্রাকচার তৈরি হয়েছে সেটাই হচ্ছে প্রোটোসেল বা আদি কোষ। ঠিক আছে, চলো এবারে আমরা হচ্ছে একটুখানি এর রূপরেখাটা দেখে নিই, মানে শব্দ ছকের মাধ্যমে যা বললাম এই শব্দ ছকের মাধ্যমে একটুখানি দেখে নিই যে কিভাবে জীবনের উৎপত্তি হয়েছিল, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে জীবনের উৎপত্তি হয়েছিল সেটা হচ্ছে একটুখানি দেখে নিই। প্রথমে বলবো, আমরা প্রথমে কি বলেছিলাম, একদম পৃথিবী সৃষ্টির প্রথমে কি ছিল, হাইড্রোজেন ছিল, নাইট্রোজেন ছিল, তারপরে ছিল কার্বন ছিল, এগুলো ছিল। তো এই জিনিসগুলো যুক্ত হয়ে কি তৈরি করেছিল, H2O, তারপরে মনে করো H2S, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এগুলো সব তৈরি করেছিল। এগুলো জুড়ে তৈরি হয়েছে কি, সরল শর্করা, আর কি কি হয়েছে, সরল শর্করা, পিউরিন বেস, পিরিমিডিন বেস বললাম, পিরিমিডিন বেস বললাম, আর কি কি বললাম, অ্যামাইনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, তাই না। আরো পরে পরে অনেক বছর পরে পরে এগুলো কি হয়েছে, এই সরল শর্করাগুলো কি তৈরি করেছে, জটিল শর্করা তৈরি করেছে। পিউরিন বেস, পিরিমিডিন বেস থেকে কি তৈরি হয়েছে, নিউক্লিক অ্যাসিড। তৈরি হলে অ্যামাইনো অ্যাসিড থেকে কি তৈরি হয়েছে, প্রোটিন তৈরি হয়েছে, তাই না। ফ্যাটি অ্যাসিড থেকে কি হয়েছে, ফ্যাট। এই জিনিসগুলো যুক্ত হয়ে কি হলো, এই যে সরল শর্করা বলো, নিউক্লিক অ্যাসিড বলো, প্রোটিন, ফ্যাট, যেগুলো
সেটাকে কি বললাম? কোয়া সার্ভেট আমরা বললাম না এক্ষুনি? এগুলো জুড়ে কি তৈরি হলো? কোয়া সার্ভেট অথবা মাইক্রোস্ফিয়ার। মাইক্রোস্ফিয়ার তৈরি করলো। এই কোয়া সার্ভেট আর মাইক্রোস্ফিয়ারের সঙ্গে নিউক্লিক অ্যাসিড যুক্ত হয়ে কি তৈরি করলো? প্রোটো বায়ন্ট বা আদি সেল। প্রোটোবায়ন্ট বা প্রোটো সেল বলতে পারো, বা বলতে পারো আদি সেল। এর এই প্রোটো সেল থেকে তৈরি হয়েছে প্রোক্যারিওটস। প্রোক্যারিওটস এখান থেকে তৈরি হয়েছে কি? ইউক্যারিওটস। ইউক্যারিওটস কেমন? এবার দেখো, এই যে সরল শর্করা থেকে শুরু করে কোয়া সার্ভেট পর্যন্ত, এই পর্যন্ত অংশটাকে বলা হয়, এই পর্যন্তকে বলা হয় কেমোজেনি। কেমোজেনি। আবার এই প্রোটোবায়ন থেকে যে ইউক্যারিওটিকের উৎপত্তি হয়েছে একে বলা হয় বায়োজেনি। মানে এতক্ষণ আমরা যে গল্পটা করলাম সেটা জাস্ট একটা শব্দচকের মাধ্যমে উপস্থাপন করা হলো। কেমন? আচ্ছা, এবারে বলি, এই যে এটা তো গেলাম যে জীবনের উৎপত্তিটা কি করে হলো সেটা গেল। এবারে দেখবো এই যে জীবনের উৎপত্তি তো হলো, কিন্তু জীবের বৈচিত্র্য তো প্রচুর রয়েছে। তুমি তো বলতে পারতে যে হ্যাঁ, কোয়া সার্ভেট মাইক্রোস্ফিয়ার পেলাম, সেখান থেকে প্রোটোবায়ন পেলাম, তাহলে একটা জীব থাকতো পৃথিবীতে। এত জীব কি করে হতে পারে? তোমরা যদি আমরা এমনি যখন বাড়ির সামনে বলো, এমনি সবসময় আমরা দেখতে পাই আমাদের চোখের সামনে কত কত জীব ঘুরে বেড়াচ্ছে। সে পোকা, একটা মাছি মশা থেকে শুরু করে একদম একটা বড় জন্তু মানে বাঘ সিংহ পর্যন্ত কত 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 রকমের জীব আমরা দেখতে পাই। নিশ্চয়ই তোমরা চিড়িয়াখানায় গেছো, অনেকে বোটানিক্যাল গার্ডেন ঘুরতে গেছো। বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে গেলে দেখতে পাবে কত রকমের গাছ। তুমি জুলজিক্যাল গার্ডেন বা তোমার চিড়িয়াখানায় ঘুরতে যাও, গিয়ে দেখবে কত রকমের পশু পাখি। তার মানে কি, তৈরি হয়েছে কিন্তু একটার থেকে। আমরা যেটা বললাম, সেখান থেকে যে এত রকমের উদ্ভিদ বা এত রকমের প্রাণী যে তৈরি হয়েছে, সেটা কি করে তৈরি হলো? সেটা তৈরি হওয়ার কতগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে প্রকরণ। প্রকরণটা কি জিনিস? প্রকরণ হলো আমরা যে কজন জীব, মানে যত জীব আছি, মনে করো মানুষের ক্ষেত্রে বলি, আমরা মানুষ একটা প্রজাতির জীব। অনেক প্রজাতি হতে পারে, মানুষের প্রজাতি হতে পারে, গরুর প্রজাতি হতে পারে, তোমার তোমার এই বলো না গরু, মোষ, ছাগল, তারপরে কোনো পাখি হতে পারে, যে কোনো গাছ হতে, আম, জাম, কাঁঠাল। তো সবার আলাদা আলাদা প্রজাতি রয়েছে। আমরা শুধু যদি একটা প্রজাতির জীবের কথা বলি, যদি মানুষের কথা বলি, তারপরেও আমরা দেখতে পাই প্রত্যেকটা মানুষ, পৃথিবীতে যতজন মানুষ আছে, প্রত্যেক মানুষ কিন্তু প্রত্যেক জনের থেকে ডিফারেন্ট, তাই না? সবাই সবার থেকে আলাদা, দেখতে সবার থেকে আলাদা, সবার বৈশিষ্ট্য আলাদা আলাদা, তাই না? আসছে কোথা থেকে? সেটা হচ্ছে প্রকরণ। প্রকরণ কি জিনিস? প্রকরণ হচ্ছে একই প্রজাতি হওয়া সত্ত্বেও তাদের মধ্যে যে পার্থক্যগুলো লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে প্রকরণ। এবার প্রকরণ হওয়ার কিছু কারণ আছে, সেটা তোমরা আরেকটু এখানেই পড়বে বা একটু পরের ক্লাসে গিয়ে পড়বে, তাও আমরা একটুখানি বলে নিই। সেটা হচ্ছে আমরা একদম প্রথম যেখান থেকে তৈরি হয়েছিলাম, আমাদের দুই ধরনের কোষ, মানে আমাদের দেহে যদি কোষের কথা আমরা বলি, তাহলে দুই ধরনের কোষ হয়। একটা হচ্ছে দেহ কোষ আর একটা হচ্ছে জনন কোষ। দেহ কোষ মুছে দিলাম, হ্যাঁ, তোমরা এটা লিখে নিও। আমাদের কোষের কথা যদি বলি আমরা, তাহলে সেটা হলো দেহ কোষ আর জনন কোষ। এই দুই ধরনের কোষ আমরা আমাদের দেহে দেখতে পাই। দেহ কোষ যেটা, সেটার কথা একটুখানি বাদই রাখলাম। যেটা জনন কোষ, সেই জনন কোষ হচ্ছে দুই রকমের হতে পারে। অলরেডি লিখেছিলাম কিন্তু, একটা হচ্ছে শুক্রাণু আর একটা হলো ডিম্বাণু। একটা হচ্ছে ডিম্বাণু। এই শুক্রাণু আর ডিম্বাণুর মিলনের ফলে জাইগোট তৈরি হয়, আর সেই জাইগোটটা আবার কোষ বিভাজনের ফলে একটা জীবদেহ তৈরি করে। ঘটনা হচ্ছে এই শুক্রাণু আর ডিম্বাণু তৈরির সময়, এই শুক্রাণু আর ডিম্বাণু যে জনন মাতৃকোষ থেকে তৈরি হয়েছে, সেখানে ক্রসিং ওভার বলে একটা ঘটনা ঘটে, যেখানে জিনের আদান প্রদান হয়ে যায়, যার জন্য প্রতিটি শুক্রাণু বা প্রতিটি ডিম্বাণু কিন্তু একে অপরের থেকে আলাদা রকমের হয়। কেমন? তাহলে প্রত্যেকটা শুক্রাণু আর প্রত্যেকটা ডিম্বাণু যদি আলাদা রকমের হয়, তাহলে জাইগোট আলাদা রকম তৈরি হবে, তাহলে সেখান থেকে জীবদেহ আলাদা রকম তৈরি হবে। তার মানে আমরা একই প্রজাতি হওয়া সত্ত্বেও কিন্তু আমরা সবার থেকে আলাদা আলাদা, তাই না? তাহলে এখান থেকে অনেক জীব বৈচিত্র্য তৈরি হতে পারে। বা এটাও হতে পারে, মনে করো কিছু কিছু প্রাণী, মানে এখনো পর্যন্ত যদি আমি বলতে যাই, তাহলে পৃথিবীতে প্রায় 3 কোটির বেশি প্রজাতি আছে। তাহলে ভেবে দেখো, 3 কোটির বেশি প্রজাতি আছে, আর প্রত্যেকটা প্রজাতির জীব আবার প্রত্যেকজন একে অন্যের থেকে আলাদা আলাদা।
কত বৈচিত্র্য। এবার এই যে বৈচিত্র্যটা এসছে সেটা হলো গিয়ে এটা এরকম হতে পারে, মনে করো কোনো জীবের উৎপত্তি হয়েছে, সেই জীবটাকে পরিবেশের সঙ্গে তাকে মানিয়ে নিতে হবে, মানে সেই জীবকে অবশ্যই করে পরিবেশ যেমন আছে তেমনি তাকে অভিযোজিত হতে হবে। যদি সে অভিযোজিত হতে পারে তাহলে সে বাঁচার সুযোগ পাবে, নচেত পাবে না। মানে কি, মনে করো এখন শীত, এখন প্রচন্ড শীত পড়ছে, তুমি ভাবছো যে এত শীত পড়ছে, তুমি সূর্য মামাকে বলছো যে একটু বেশি বেশি করে তাপ দাও, তাহলে আমাদের তো শীতটা কেটে যাক, হবে না এরকমটা। এখন শীত মানে তোমাকে কোনো রকম ভাবে এই শীতটাকে কাটিয়ে উঠতে হবে, ঠিক আছে। যারা এই শীতটাকে কাটিয়ে উঠতে পারবে বা মানিয়ে নিতে পারবে, তার মানে সে পরবর্তীতে বেঁচে থাকবে। আর যদি কেউ এই শীতটাকে না সহ্য করতে পারে, বা মানিয়ে যদি না নিতে পারে, তাহলে সে বেঁচে থাকবে না, মারা যাবে। এইরকম এখন এইরকম যে বেঁচে থেকে থেকে মানে পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে বা পরিবেশের নিজেকে অভিযোজিত করে বেঁচে আছে প্রায় 3 কোটির বেশি প্রজাতি, আর অবলুপ্তি হয়েছে তার থেকে অনেক গুণ বেশি। মানে কি, তারা পরিবেশে মানিয়ে নিতে পারেনি, নিজেকে পরিবেশে মানিয়ে নিতে পারেনি, যেটাকে আমরা প্রাকৃতিক নির্বাচন হিসেবে পড়ে থাকবো, পরে পড়বো, এখন একটুখানি জেনে নাও প্রাকৃতিক নির্বাচন কি। মানে কি, কোনো প্রজাতি বা কোনো জীবের মনে করো উৎপত্তি হলো, সেই জীবটা প্রাকৃতিক পরিবেশ যেমন আছে সেই পরিবেশ অনুযায়ী তাকে অভিযোজিত হতে হবে। যদি সে অভিযোজিত হয় তাহলে খুবই ভালো কথা, সে বেঁচে থাকবে। আর যদি সে অভিযোজিত হতে না পারে তাহলে কিন্তু সে অবলুপ্তি হয়ে যাবে। এটাই হচ্ছে প্রাকৃতিক নির্বাচন। তাহলে এইরকম ভাবে অনেক জীবের উৎপত্তি ঘটেছে, মানে অনেক রকমের হতে পারে যে সে কোনো জীব কোনো পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পেরে সে বেঁচে আছে, কেউ নেই, সে অবলুপ্তি হয়েছে, এটা হতে পারে। বা এরকম আরো কিছু হতে পারে, মনে করো একটা বড় অঞ্চলের মধ্যে কিছু অনেক রকম জীব রয়েছে, সেখানে হঠাৎ করে কোনো ভূমিকম্প হতে পারে, হঠাৎ করে মাঝখানে কোনো একটা বেরিয়ার, মানে কোনো পাহাড় পর্বত মাঝখানে কিছু একটা বা সমুদ্র কিছু একটা চলে আসলো। এবার তার ফলে কি হয়, যে ভূমিটা আলাদা হয়ে গেল, আলাদা হওয়ার জন্য দুটো আলাদা ল্যান্ড তৈরি হয়ে গেল। দেখা যাবে যে দুটো ল্যান্ডের যে জলবায়ু বা বলতে পারি যে আবহাওয়া বা যাই বলতে পারো, সেখানে যে পরিবেশটা, সেই পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে গিয়ে তারা কিন্তু তাদের বৈশিষ্ট্য চেঞ্জ করে ফেলেছে। দেখা গেল এটা অনেক বছর হতে হতে তারা পুরো প্রজাতিই চেঞ্জ করে ফেলেছে, মানে তারা আগে যে প্রজাতি ছিল এখন সে প্রজাতিই নেই। তাহলে এইভাবে কিন্তু জীবের উৎপত্তি হচ্ছে। তার একটা ভালো উদাহরণ হচ্ছে আমরা, তোমরা সবাই জানো আমরা আগে কি ছিলাম, আগে গাছে ঝুলতাম বাঁদরের মতো, এখনো ঝোলে। তাহলে আগে আমরা সবাই কিন্তু এরকমই বন মানুষই ছিলাম। তাহলে কিছু জন আমরা ভেবেছিলাম যে না, আমরা এখান থেকে কিছু একটু উন্নত হব, এখন যেরকম আছি তার থেকে একটু উন্নত হতে হবে আমাদের। তাহলে সেইটা ভেবে আমরা কিন্তু সেখানে বসেছিলাম না, আমরা সেটা ভেবে আমরা পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নিয়ে একটু বেটার কিছু করতে চেয়েছিলাম, ঠিক আছে, করতে পেরেওছি, এখন আমরা মানুষ হয়েছি। আর যারা এখনো করতে পারেনি, মানে মনে করো শিম্পাঞ্জি, মনে করো যারা এই যে বাঁদর, হনুমান, তারা এটা করেনি, তার জন্য ওরা কিন্তু আলাদাভাবে রয়ে গেছে। তাহলে ভেবে দেখো, আমরা কিন্তু একটা জীব থেকেই তৈরি হয়েছিলাম, কিন্তু ওরা দেখো আলাদা আলাদা হয়ে গেছে, আমরাও আলাদা হয়ে গেছি। এটা একটা উদাহরণ। বা আমি যদি আরো একটু ভালো করে বলতে যাই, একদম প্রথমে যারা ছিল, ঠিক আছে, তারা কিন্তু প্রথমে এসেছিল ভাইরাস, তারপর থেকে ব্যাকটেরিয়া। তাহলে তুমি ভেবে দেখো, ব্যাকটেরিয়া থেকেই এত জীববৈচিত্র্য শুরু, মানে ব্যাকটেরিয়া শুরু হয়েছে, শুরু থেকে ব্যাকটেরিয়া হয়েছে, তাহলে ব্যাকটেরিয়া থেকে পৃথিবীতে এত যে জীববৈচিত্র্য আছে সেখান থেকে শুরু হয়েছে। তাহলে এটা অবিশ্বাস্যকর ঘটনা, কিন্তু ঘটেছে, তাই না? পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে নিতে এত বৈচিত্র্য এসেছে। তাহলে এখানে তোমাদের কি কি পড়তে হলো, একদম প্রথম থেকে আমরা কি কি পড়লাম একবার রিভাইজ করে নিই। জীবন কি, জীবনের কতগুলো বৈশিষ্ট্য তোমাকে পড়তে হবে, জীব এবং জড়ের পার্থক্য পড়তে হবে, আর জীবনের উৎপত্তি হয়েছে কিভাবে, সেই যে পদ্ধতিগুলো যেগুলো আমরা আমি এক্ষুনি বোর্ডে লিখে দিলাম যে শব্দ ছকের মাধ্যমে, সেই শব্দ ছকটা তোমাকে দেখতে হচ্ছে। আর এর মাঝে মাঝে কিছু কিছু শর্ট কোয়েশ্চেন রয়েছে, যেমন মনে করো প্রোটোবায়ন কি, কোয়াসার্ভেট কি, তারপর মনে করো মাইক্রোস্ফিয়ার কি, হট ডাইলিউট স্যুপ মানে গরম তরল স্যুপ কি, এগুলো এই মডেলগুলো কে ব্যাখ্যা করেছিলেন, হলো। আচ্ছা, এক্ষেত্রে এক্ষুনি বলে রেখে দিই, এই যে ঘটনাগুলো মানে ওপারিন বলো আর হ্যালডেন বলো, এই ওপারিন এবং হ্যালডেনের মতবাদের উপর বেস করে আমাদের এই এই পরিবেশে, মানে এই পৃথিবীতে, মানে প্রাকৃতিক মানে কৃত্রিম পরিবেশে ওই আগে যা ছিল, মানে পৃথিবী আগে যেরকম ছিল সেই রকম একটা পরিবেশ কৃত্রিম ভাবে তৈরি করে মিলার এবং উরে দুজন বিজ্ঞানী কিন্তু এই পুরো পরীক্ষাটা করেছিলেন। আর পরীক্ষাটা করে সফলও হয়েছিলেন, হয়ে দেখেছিলেন যে সত্যি সত্যি ওই যে আগে যেমন ছিল, যেমন টেম্পারেচার ছিল, তেমনি যা যা ছিল, যেমন যেসব মৌল বা যেসব যৌগগুলো ছিল সেগুলো দিয়ে দেখেছিলেন, সেগুলো দিয়ে দেখা গেল শেষে কিন্তু অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে। আর আমরা জানি, আমরা জীবদেহ মানে কি, জীবদেহ মানেই তো মানে বলতে গেলে প্রোটিন দিয়েই তৈরি, আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট এই যেগুলো লিখলাম। তাহলে প্রোটিন, আমরা অ্যামাইনো অ্যাসিড পেয়ে গেলাম, মানে তাহলে সেখান থেকে প্রোটিন আসতে কতক্ষণ,
তাহলে বোঝা গেল। তাহলে শেষমেশ আমরা কি পেলাম, আমরা মোটামুটি কৃত্রিমভাবে এখানে পরীক্ষা নিরীক্ষা করে আমরা বুঝলাম যে সত্যি সত্যি আগে পৃথিবী একটা জ্বলন্ত গ্যাসীয় পিণ্ড ছিল, সেখান থেকে আমরা এতগুলো জীব তৈরি হয়েছি। ঠিক আছে, মোটামুটি যতদূর পড়ালাম, পড়া যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, কমেন্ট করো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে তো অবশ্যই কমেন্ট অপশন রয়েছে, সেখানে কমেন্ট করো কোনো 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 জিনিস বুঝতে অসুবিধা হলে। আর স্যার তো আগে বলেই দিয়েছেন যে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে এখানে অফলাইন অনলাইন সবই ক্লাস চলছে, তোমরা কিন্তু এই ক্লাসগুলো করার চেষ্টা করো। থ্যাংক ইউ।